আরে ও শোনো সবাই, তোমাদের কিছু বোঝে নাকি? বিনা চাওয়ায় টাকা দিয়ে দাও, নইলে তোমাদের দোকানগুলো তুলে ফেলে দেব। আলিগড় জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার আইপিএস অদিতি সিং দীপাবলির দিন নিজের দামি সরকারি গাড়ি ছেড়ে একটা সাধারণ অটোরিকশা করে গঙ্গানগর মার্কেটে পৌঁছেছিলেন। তার উদ্দেশ্য শুধু ছোট বোন আরজার জন্য কিছু জুয়েলারি কেনা ছিল না, বরং শহরের সাধারণ মানুষকে বোঝা ছিল যে তার এলাকায় সবাই নিরাপদ এবং খুশি আছে কিনা। অদিতি সাদা সালোয়ার স্যুট আর গাঢ় লাল রঙের দোপাট্টা পরে চোখে সাধারণ চশমা লাগিয়ে রেখেছিলেন। তিনি ভিড়ের মধ্যে একদম মিশে গিয়েছিলেন। বাজারের রৌনক ছিল মনোমুগ্ধকর। কোথাও মাটির দিয়ার গন্ধ, কোথাও তাজা বানানো জিলিপির মিষ্টতা, আর চারদিকে রঙিন ঝালরের আলো। যখন তিনি একটা জুয়েলারি দোকানে রূপোর গয়না দেখছিলেন, তখনই রাস্তায় একটা হইচই শোনা গেল। একটা পুলিশ জিপ সাইরেন বাজাতে বাজাতে ভিড় কেটে দ্রুত এসে একটা মিষ্টির ঠেলার কাছে থামল। এই ঠেলাটা ছিল হরিরাম কাকার, যিনি গত 5 বছর ধরে এই বাজারে জায়গা করে কোনো রকমে সংসার চালাতেন। আজ দীপাবলির বিক্রি তার সারা বছরের জমানো পুঁজি ছিল। জিপ থেকে নেমে এলেন ইন্সপেক্টর রজত চৌবে। তার মুখে অহংকার আর চোখে ক্ষমতার নেশা স্পষ্ট ঝলকাচ্ছিল। এই বুড়ো, রাস্তায় দোকান কেন লাগিয়েছিস? এখনই সরা, নইলে তোর ঠেলা ভেঙে ফেলবো। আজ আমার ভিআইপি ডিউটি আছে, আমাকে এখান দিয়ে ভিআইপি মুভমেন্ট করাতে হবে, আর তুই রাস্তা আটকে রেখেছিস। তুই জানিস না আমি কে? রজত দাঁড়িয়ে চিৎকার করলেন। হরিরাম কাকা, যার হাত কাঁপছিল, এগিয়ে এসে হাত জোর করে বললেন, সাহেব, রহম করুন, মাত্র 2 ঘন্টার কথা, একটু মিষ্টি বিক্রি হয়ে গেলেই তৎক্ষণাৎ সরিয়ে নেব। রজত তার কথা মাঝপথে কেটে দিলেন। চুপ কর তোর বকবক, এখানে ভিআইপির কথা চলছে, তোর বউয়ের না। চল সরা এটা। তখনই এক কনস্টেবল রজতের কানে ফিসফিস করে বলল, স্যার, এত ছোট্ট বিষয়ে এত চিৎকার করছেন কেন? রজত রেগে গিয়ে সেই কনস্টেবলকে ধমক দিলেন আর সোজা হরিরাম কাকার ঠেলায় লাথি মারলেন। ঠেলা উল্টে গেল। তাজা বানানো লাড্ডু, বরফি আর দীপাবলির জন্য বিশেষ করে তৈরি গুজিয়া রাস্তার ধুলোয় ছড়িয়ে পড়ল। হরিরাম কাকা গভীর ধাক্কা খেলেন আর সেখানেই কাঁদতে লাগলেন। এই দৃশ্য অদিতির কাছে শুধু একটা দুর্ঘটনা ছিল না, বরং তার ইউনিফর্ম আর বিশ্বাসের ওপর আক্রমণ ছিল। তার হাত অনায়াসে মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার চোখের সামনে 1 সেকেন্ডের জন্য তার আইপিএস ট্রেনিং, শপথগ্রহণ আর মা বাবার মুখ ভেসে উঠল, যারা সব সময় তাকে শিখিয়েছিলেন যে শক্তির ব্যবহার সুরক্ষার জন্যে হয়, দমনের জন্য নয়। অদিতি সানগ্লাস খুলে ইন্সপেক্টর রজতের দিকে এগিয়ে গেলেন। ইন্সপেক্টর, এটা কি করছো তুমি? একটা নিরীহ মানুষের পেটে লাথি মারছো? অদিতির গলায় এমন একটা ধার ছিল যা রজত হয়তো সারা ক্যারিয়ারে শোনেননি। রজত অদিতিকে দেখলেন। তার অহংকারী হাসি আকাশে গুঞ্জে উঠল। কে তুমি ম্যাডাম? এখানে পুলিশের কাজ চলছে, গিয়ে ঘরের রান্নাঘর সামলাও। তোমার কি জানা আছে ভিআইপি ডিউটি কি হয়? এটা পুলিশের ব্যাপার, দূরে থাকো। তিনি আরও অভদ্রতা করে অদিতির দোপাট্টার দিকে হাত বাড়ালেন। শায়দ তোমাকে ভেতরে ঢুকিয়ে বোঝাতে হবে পুলিশের কাজ কি, নাকি আজ তোমাকে এখানে এই দীপাবলির গিফট দিয়ে দেব। এটাই ছিল রজতের শেষ সীমা। অদিতির চোখে এখন আর কোনো দয়া ছিল না, শুধু কর্তব্যের আগুন ছিল। তুমি নিজের ইউনিফর্মের ভুল ব্যবহার করছো। গরিবদের এভাবে জুলুম করার তোমার কোনো অধিকার নেই। দীপাবলি চলছে, কাউকে কষ্ট দিচ্ছ কেন? তিনি তৎক্ষণাৎ রজতের হাত ধরে ফেললেন। রজতের মনে হল যেন কেউ তার হাত লোহার রড দিয়ে চেপে ধরেছে। ব্যথায় কাতরাতে কাতরাতে তিনি পিছিয়ে গেলেন। ম্যাডাম, এটা কি করছেন আপনি? ছেড়ে দিন আমাকে। অদিতি জোরে বললেন। আপনারা সবাই দেখুন, এই হলো ইউনিফর্মের অপমানকারী, যে নিজের শক্তিকে রক্ষার জন্য নয়, বরং উৎপীড়নের জন্য ব্যবহার করেছে। আমি এই জেলার আইপিএস অফিসার। তোমাকে খুব শিগগিরই এর পরিণাম ভোগ করতে হবে ইন্সপেক্টর। এক জোরালো ঝটকায় অদিতি রজতকে রাস্তায় ফেলে দিলেন। অদিতি পকেট থেকে ফোন বের করে পুলিশ কন্ট্রোল রুমকে সরাসরি অর্ডার দিলেন। ইন্সপেক্টর রজত চৌবেকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হোক। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে জেলে থাকবে। আর হ্যাঁ, হরিরাম কাকার ঠেলার যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তৎক্ষণাৎ দেওয়া হোক। রিপোর্ট আমার কাছে সন্ধ্যার মধ্যে চাই। রজত চৌবের সাসপেনশন পরের দিন মিডিয়ার শিরোনাম হয়ে গেল। লেডি আইপিএসের দবাং অ্যাকশন নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, এই ঘটনা সমাজে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। কিন্তু রজত চৌবে এত সহজে হার মানার লোক ছিলেন না।
তার পরিচয় ছিল শহরের সবচেয়ে বড় ভূমাফিয়া বিক্রম সিংয়ের সঙ্গে, যিনি প্রায়ই পুলিশ আর রাজনীতির গলিঘুঁজিতে নিজের কাজ করিয়ে নিতেন রজতকে ব্যবহার করে। সাসপেন্ড হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রজত বিক্রমের সঙ্গে দেখা করলেন। সাহেব, ওই মেয়েটা আমার ইজ্জতের ধৈর্যি উড়িয়ে দিয়েছে, ভরা বাজারে আমাকে তুলে ফেলে দিয়েছে। আপনাকে এখন আমার সাহায্য করতেই হবে, আমার চাকরি ফিরিয়ে দিতে হবে, আর ওই অদিতিকে শিক্ষা দিতে হবে। বিক্রম সিং একজন চালাক আর ঠান্ডা মাথার লোক ছিলেন। তিনি বললেন, রজত, তোমাকে শুধু এটুকু করতে হবে যে ওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কেস ঠোকো। বলো যে সে সাদা কাপড়ে ছিল আর তুমি ডিউটি করার সময় ও তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যখন তুমি প্রতিবাদ করলে তখন সে তোমার ওপর জানে মারার মতো হামলা করেছে। 2 দিন পর দীপাবলির উৎসব পুরোদমে চলছিল। একদিকে অদিতি পরিবারের সঙ্গে দীপ জ্বালাচ্ছিলেন, অন্যদিকে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গিয়েছিল। বিক্রম সিং কয়েকজন স্থানীয় সাংবাদিককে কিনে নিয়েছিলেন। অখবরের হেডলাইন, অহংকারে চুর আইপিএস, একজন সাধারণ নাগরিকের ওপর হাত তোলা কি ঠিক? অদিতিকে তার ঊর্ধ্বতন অফিসাররাও সতর্ক করেছিলেন, অদিতি, তুমি ভালো কাজ করেছ কিন্তু পদ্ধতি ভুল ছিল। তুমি নিজের পরিচয় প্রকাশ করলে না কেন? তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছ। অদিতি শান্ত কিন্তু দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, স্যার, আমি আইন নিজের হাতে তুলিনি, আমি আইনকে তার আসল রূপে প্রয়োগ করেছি। যখন একজন ইউনিফর্মধারী নিজের সীমা ভুলে যায় তখন তাকে শাস্তি দেওয়ার অধিকার সেই ইউনিফর্মের সবচেয়ে উঁচু পদের হয়। রজত ভ্রষ্ট, এটা প্রমাণিত হবে। তদন্ত বসল। অদিতিকে ২৪ ঘন্টার জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। এটা ছিল অদিতির সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। বিক্রম সিং ভাবলেন অদিতি দুর্বল হয়ে পড়েছেন। তিনি হরিরাম কাকাকে ধমকালেন যে অদিতির বিরুদ্ধে সাক্ষ্য দাও, নইলে তোমার পরিবারকে ভারী ক্ষতির মুখোমুখি হতে হবে। রাতের অন্ধকারে অদিতি কয়েকজন বিশ্বস্ত অফিসারের সঙ্গে চুপি চুপি হরিরাম কাকার বাড়ি পৌঁছলেন। কাকা, আপনাকে ভয় পেতে হবে না, আমি জানি বিক্রম সিং আপনাকে ধমকাচ্ছেন। হরিরাম কাকা কেঁদে ফেললেন, ম্যাডাম, আপনি আমার দেবী, কিন্তু আমার বউ বাচ্চাদের কি হবে? অদিতি তাদের ভরসা দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ রাত থেকে আপনি আমার স্টেট উইটনেস প্রোটেকশনে আছেন। আপনি আর আপনার পরিবার পুরোপুরি নিরাপদ, শুধু সত্যি কথা বলুন। পরের দিন বিভাগীয় তদন্ত শুরু হলো। বিক্রম সিং আর রজত চৌবে জিতে যাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন। তখনই অদিতি নিজের সবচেয়ে বড় অস্ত্র বের করলেন। তিনি বিক্রম সিংয়ের সব অবৈধ জমি ডিলের অডিও রেকর্ডিং আর ভিডিও ফুটেজ পেশ করলেন, যা তিনি রজত চৌবের উপর নজর রেখে আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন। এই ফুটেজ প্রমাণ করল যে রজত শুধু একজন ভ্রষ্ট ইন্সপেক্টর নন, বরং বিক্রম সিংয়ের পোষা লোক ছিলেন, যিনি দীপাবলি বাজারে হরিরাম কাকাকে হয়রান করে সেই জমি খালি করানোর চেষ্টা করছিলেন। অদিতি নিজের কথা শেষ করলেন, আমি যা করেছি তা শুধু একজন ইন্সপেক্টরকে শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং শহরকে এই জমি মাফিয়ার চক্র থেকে বাঁচানোর জন্য। আমাকে সাদা কাপড়ে নিজের পরিচয় লুকোতে হয়েছিল যাতে তাদের আসল উদ্দেশ্য জানতে পারি। আমার এই কাজ পূর্ব পরিকল্পিত ছিল না, বরং তাৎক্ষণিক ন্যায় বিচার ছিল। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। অদিতি প্রমাণ করে দিয়েছিলেন যে তার অ্যাকশন একজন রাগী অফিসারের নয়, বরং একজন দক্ষ কৌশলীবিদের পদক্ষেপ ছিল। তদন্তের ফলাফল তৎক্ষণাৎ এলো। ইন্সপেক্টর রজত চৌবেকে বরখাস্ত করা হলো আর তার বিরুদ্ধে ভ্রষ্টাচার ও পদের অপব্যবহারের মামলা রুজু হলো। ডিসিপি অদিতি সিংকে বিভাগীয় তদন্ত থেকে ক্লিন চিট মিলল আর তার সাহস ও বুদ্ধিমত্তার জন্য তাকে প্রশংসাপত্রে সম্মানিত করা হলো। কিন্তু তার ঊর্ধ্বতন অফিসার ডিসিপি আরভিন নায়ার এখনও তার উপর খুশি ছিলেন না। নায়ার পুরনো ধাঁচের অফিসার ছিলেন, যিনি মনে করতেন পুলিশকে গণতন্ত্রের চাকায় চুপচাপ কাজ করতে হয়, হিরো হয়ে খবরে ছড়িয়ে পড়তে হয় না। অদিতি যখন নায়ারের সামনে দাঁড়ালেন তখন তার মুখে কোনো ভাঁজ ছিল না। নায়ার চশমা খুলে টেবিলে রাখলেন। অদিতি, তুমি অসাধারণ অফিসার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি আমাকে অসুবিধায় ফেলে দিয়েছ। এই শহর বিক্রম সিংয়ের মতো লোকদের সাপোর্ট নিয়ে চলে। তুমি ভরা বাজারে ড্রামা করেছ, যার ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খারাপ হয়েছে। অদিতির উত্তর ছিল তীক্ষ্ণ, স্যার, আমার আন্ডারস্ট্যান্ডিং শুধু সংবিধান আর আইনের সঙ্গে। পুলিশিং মানে ড্রামা নয়, বরং ন্যায়ের সরাসরি কার্যকরী। আর হ্যাঁ, আমি কোনো ড্রামা করিনি, আমি অরাজকতা থামিয়েছি। নায়ার গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তুমি এই কেসে জিতেছ, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, রজত চৌবেকে তুমি হাওয়ায় কেন তুলেছিলে?
তোমার ভেতরের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা কি সেই অতীতের ছায়া যা তোমাকে এত আক্রমণাত্মক করে তুলেছে? নায়ারের ইঙ্গিত ছিল অদিতির অতীতের দিকে। একজন ভ্রষ্ট ইন্সপেক্টর অদিতির বাবাকে ভরা বাজারে অপমান করেছিলেন। সেই অপমানের শকে কয়েক মাসের মধ্যেই তার বাবার মৃত্যু হয়েছিল। অদিতি তখনই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ইউনিফর্ম পরে প্রত্যেক ভ্রষ্ট ইন্সপেক্টরকে শিক্ষা দেবেন। নায়ার অদিতির চুপ থাকা দেখে বললেন, ব্যক্তিগত প্রতিশোধকে ডিউটি বানিও না অদিতি, তুমি অনেক দূর যাবে, কিন্তু এরকম হিরোগিরি তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। অদিতি প্রথমবার নম্রতার সঙ্গে মাথা নত করলেন। স্যার, আমি স্বীকার করছি যে আমার অ্যাকশনে আমার ব্যক্তিগত যন্ত্রণা মিশেছিল, কিন্তু আমি এটাও দাবি করছি যে আমার যন্ত্রণা কখনো আমার কর্তব্যের ওপর প্রভাব ফেলবে না। নায়ার তাকে শেষ সতর্কবার্তা দিয়ে ছুটি দিলেন। অদিতি জানতেন এই সংগ্রাম এখনও শেষ হয়নি। দীপাবলির সন্ধ্যা ছিল, পুরো শহর আলোয় ঝলমল করছিল। অদিতি বাড়িতে ছোট বোন আরজার সঙ্গে ছিলেন। আরজাদার প্রত্যেক কথা বুঝতেন। আরজা অদিতির হাতে একটা ছোট দ্বীপ রাখলেন। দিদি, তুমি হেরে গেছ, ডিজিপি স্যার কি বললেন? অদিতি বোনকে জড়িয়ে ধরলেন। হারিনি আরজা, শুধু আরেকটা লড়াই জেতার উপায় খুঁজতে হবে। ডিজিপি স্যার মনে করেন আমার ভেতরে প্রতিশোধের ভাবনা আছে, হয়তো তিনি ভুল নন। আরজা ভালোবাসায় অদিতির কপালে টিপ পরিয়ে দিলেন। তুমি প্রতিশোধ নিচ্ছ না দিদি, তুমি ভারসাম্য রাখছ। পাপা সবসময় বলতেন একজন খারাপ লোকের শক্তিকে থামাতে 100 জন ভালো লোকের নীরবতা ভাঙা দরকার। তুমি হরিরাম কাকা আর বাজারের সবার নীরবতা ভেঙেছ। বোনের এই কথাগুলো অদিতির জন্য সবচেয়ে বড় শক্তি ছিল। তখনই তার ফোন বাজল। কলটা কন্ট্রোল রুম থেকে। ম্যাডাম, বিক্রম সিং হাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অদিতি তৎক্ষণাৎ বুঝলেন এটা কোনো আত্মহত্যার চেষ্টা নয়, বরং বিক্রম সিংয়ের শেষ চাল। তিনি জানতেন জেলে তিনি নিরাপদ পান, তাই হাসপাতালে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করবেন বা কোনো রাজনৈতিক আশ্রয় নেবেন। অদিতি তৎক্ষণাৎ ইউনিফর্ম পরে দীপাবলির রাতে হাসপাতালে পৌঁছলেন। বিক্রম সিংকে ইমার্জেন্সি ওয়ার্ডের একটা আলাদা ঘরে রাখা হয়েছিল। যেই অদিতি ঘরে ঢুকলেন, দেখলেন বিক্রম সিং বিছানায় শুয়ে আছেন, কিন্তু চোখ খোলা আর এক ডাক্তারের সঙ্গে ফিসফিস করে কিছু বলছেন। এই ডাক্তার রজত চৌবের ভাই বেরিয়ে পড়লেন, যিনি তার সাহায্যের জন্য তৈরি ছিলেন। অদিতিকে দেখামাত্র বিক্রম সিং জোরে চিৎকার করতে লাগলেন, দেখো, এই আইপিএস অফিসার আমার জান নিতে চায়, এ আমাকে সাসপেন্ড করিয়েছে, এখন মারতে চায়। ডাক্তার বাধা দিলেন, ম্যাডাম, আপনি এখানে আসতে পারবেন না, এটা পেশেন্টের ঘর। অদিতি ডাক্তারকে ধাক্কা দিয়ে সোজা বিক্রম সিংয়ের কাছে গেলেন। বিক্রম ভাবলেন অদিতি এখন তার ওপর হামলা করবেন, আর তিনি এটাকে আত্মরক্ষার অজুহাত বানিয়ে পালিয়ে যাবেন। কিন্তু অদিতি হামলা করলেন না, তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আর গলা এত নিচু করলেন যে শুধু বিক্রম সিং শুনতে পান। বিক্রম সিং, তুমি ভেবেছিলে হাসপাতালে গিয়ে তুমি পালিয়ে যাবে বা রাজনৈতিক সাহায্য নেবে? আমি তোমাকে জেল থেকে এজন্যই বের করেছি যাতে তুমি পুরো দুনিয়াকে বলতে পারো তুমি কি কি অন্যায় করেছ। অদিতি পকেট থেকে একটা ডিজিটাল রেকর্ডার বের করে বিক্রমের সামনে রাখলেন। এটা একটা রেকর্ডার বিক্রম। তোমার গ্রেপ্তারের পর আমি রজত চৌবের বউয়ের সঙ্গে দেখা করেছি। আমি তাকে বলেছি কিভাবে তুমি রজতকে ব্যবহার করছিলে, আর এখন তাকে একা ছেড়ে দিয়েছ। তিনি তোমার বিরুদ্ধে মাফিয়া ডিলের সব প্রমাণ দিয়ে দিয়েছেন। তোমার পুরো সাম্রাজ্য এখন আমার কাছে। বিক্রম সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার শেষ চাল উল্টে গেল। তিনি ভেবেছিলেন অদিতি শুধু দাবাং, কিন্তু তিনি একজন কৌশলবিদও বেরিয়ে পড়লেন। অদিতি কথা শেষ করলেন, তোমার আত্মহত্যার চেষ্টা আর একটা নাটক ছিল। এখন তোমার সামনে দুটো রাস্তা, হয় সত্যি স্বীকার করো আর গবেষক হয়ে যাও, নইলে সারা জীবন জেলে পৌঁছো, তোমার ইচ্ছা। অদিতির রেকর্ডার অন করে বিক্রমের কাছে রেখে বাইরে চলে এলেন। কিছুক্ষণ পর বিক্রম সিং হতাশ হয়ে রেকর্ডারে বলতে শুরু করলেন। তিনি নিজের সব কালো কারবার, সব রাজনৈতিক কানেকশন আর জমি কেলেঙ্কারির পর্দা ফাঁস করে দিলেন। অদিতি দীপাবলির রাতে একজন অপরাধীকে ধরেননি, বরং তাকে নৈতিকভাবে ভেঙে দিয়েছিলেন। সকাল হল দীপাবলির নতুন আলয়। বিক্রম সিংয়ের সাম্রাজ্য ধসে পড়েছিল। তার বয়ান থেকে শহরের অনেক বড় নেতা ও অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা শুরু হয়ে গেল। অদিতি ইউনিফর্ম খুলে বাড়ির মন্দিরে রাখলেন। তিনি মায়ের ছবির সামনে দীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন। এবার তিনি শুধু একজন ভ্রষ্ট ইন্সপেক্টরকে হারাননি, বরং অতীতের সেই ভয়কেও হারিয়ে দিয়েছিলেন যা নায়ার তার ভেতর জাগানোর চেষ্টা করেছিলেন। এই গল্প শুধু একজন দাবাং আইপিএস অফিসারের নয়, বরং এমন একজন অফিসারের যিনি নিজের কর্তব্যকে প্রত্যেক উৎসবের ওপরে রেখেছেন।
আর প্রমাণ করেছেন যে ইউনিফর্মের শক্তি শারীরিক শক্তির চেয়ে অনেক বেশি নিঃস্বার্থ কর্তব্যে থাকে। এই গল্প আমাদের শেখায় কোনো মানুষেরই অন্যায় সহ্য করা উচিত নয়, বরং দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করা উচিত। তো বন্ধুরা, যদি আপনি আইপিএস ম্যাডামের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আর গল্প ভালো লাগলে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করুন, যাতে আমাদের হৌসলা আরও বাড়ে। ধন্যবাদ।